Next we are going to see what are clauses. ক্লজ মানে কি? ফ্রেজ মানে তো জানলাম একটা এমন পার্ট অফ দ্য সেন্টেন্স যেটা একটা গ্রুপ অফ ওয়ার্ড এবং যেটা একটা ইউনিট হিসেবে থাকবে, কিন্তু তার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকা চলবে না। ওকে, কিন্তু তাহলে ক্লজ মানে কি? কি বলছে ডেফিনেশন? A clause is such a group of words that forms a part of a sentence and has a subject and a predicate. ওকে, কি বলছে যে এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে এটাও একটা সেন্টেন্সের পার্ট যেটা কনসিস্টস অফ আ গ্রুপ অফ ওয়ার্ডস, ইজন্ট ইট? কিন্তু এর মধ্যে কি কি থাকবে? সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, যেটা ফ্রেজের ক্ষেত্রে ছিল না। ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব ছিল না, এই ক্ষেত্রে কি আছে? সাবজেক্ট প্রেডিকেট আছে। সাবজেক্ট মানে তো কি সেটা আপনারা জানেন, सेंटेंसर कर्ता, जिसको लेके सेंटेंस बात कर रहा है वही होता है सेंटेंस का सब्जेक्ट, है ना? और सब्जेक्ट को अगर रिमूव कर दे, जो भी बचा रहता है उसको बोलते हैं प्रेडिकेट। সাবজেক্টটাকে আলাদা করে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে যদি আমি আলাদা করে দিই, যা বাকি ওয়ার্ডস পড়ে রইলো পুরো পুরো জিনিসটাকে আমি একসাথে বলতে পারি প্রেডিকেট। এবং প্রেডিকেটের মধ্যে তাহলে কি ইনক্লুডেড হবে? ভার্ব। কেননা সাবজেক্টকে আলাদা করে নিলে ভার্বটাও তো পড়ে থাকছে বাকি জিনিসের সাথে, তাই না? তো ভার্ব ইজ দি পার্ট অফ আ প্রেডিকেট। এবং ক্লজের মধ্যে দুটোই থাকবে, সাবজেক্ট ভার্ব দুটোই থাকবে। বিকজ সাবজেক্ট এন্ড প্রেডিকেট আছে, তো অবভিয়াসলি ভার্বটা প্রেডিকেটের মধ্যে থেকেই যাচ্ছে। অলরাইট, তার মানে দুটোই কিন্তু দেখা যাচ্ছে বোথ ফ্রেজ এন্ড ক্লজ আর পার্টস অফ আ সেন্টেন্স। একটার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না, তাই তাকে ফ্রেজ বলা হয়। যেটার মধ্যে থাকে সাবজেক্ট এন্ড ভার্ব সেটাকে ক্লজ বলা হয়। এবং যেমন আমি বললাম কিরকম ভাবে তারা এসছে, দুটো সেপারেট সেন্টেন্সকে জোড়া দেওয়া হয়েছে একটা কনজাংশনকে দিয়ে, সো দে মার্জ টুগেদার and then we had two separate set of subject and verb, isn't it? তো এরকম ভাবেই ক্লজের উৎপত্তি হয় সেন্টেন্সে। ওকে, এক্সাম্পল এবার আচ্ছা, যেমন আমরা ফ্রেজের বেলাতে পেয়েছিলাম যে ফ্রেজ তিন ধরনের হয়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। সেরকমই আমরা দেখব ক্লজের ক্ষেত্রেও তাই হচ্ছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। ওকে, তো প্রথমে নাউন ক্লজ দেখা যাক। এবং বোঝাই যাচ্ছে আমরা এর আগেই ডিসকাস করে নিয়েছি যে নাউন ফ্রেজ হলে ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন। এখানেও ক্লজ কিন্তু সেটা doing the work of a noun. Okay, only difference is that phrase এ subject verb ছিল না, এটার মধ্যে subject verb থাকবে, কিন্তু সেটা at the same time একটা noun এর রোল প্লে করছে। ওকে, আচ্ছা, তাহলে I সেন্টেন্সে কি বলছে? I expect that I shall get a prize. I expect that I shall get a prize. Okay, তো এখানে আমি যদি এটাকে নাউন ক্লজ বলি আর যদি বলি যে এটা একটা নাউনের রোল প্লে করছে, তার মানে সে আইদার অ্যাজ আ সাবজেক্ট অর অ্যাজ অ্যান অবজেক্ট আছে ইন দ্য সেন্টেন্স, ইজন্ট ইট? তাহলে কিরকম ভাবে আছে দেখা যাক। আমি যদি ভার্বটাকে তাহলে প্রশ্ন করি, আই এক্সপেক্ট হোয়াট, এখানে সাবজেক্ট তো হচ্ছে আই, তারপরে এলো ভার্বটা, এবার তারপরে এই পুরো জিনিসটা আছে। তো এটা একটা অবজেক্টের রোল প্লে করছে কিনা, নাউন এন্ড ফ্রেজের নাউন ক্লজের রোল প্লে করছে কিনা, সেটার জন্য আমাকে তাহলে ভার্বকে সেই অবজেক্টের প্রশ্নগুলো করে ফেলতে হবে। তার মানে জিজ্ঞেস করব হুম বা হোয়াট। যখন ফ্রেজ থাকে তখন হুমেরও উত্তর দিতে পারে, হোয়াটেরও উত্তর দিতে পারে। প্রথমে হুমের কোয়েশ্চেন করি, আই এক্সপেক্ট হুম, নো আনসার। এবার দেখা যাক হোয়াটের প্রশ্নের উত্তর পাচ্ছি কিনা। আই এক্সপেক্ট হোয়াট, হ্যাঁ, তাহলে এটা উত্তর দিচ্ছে। I expect what, উত্তর কি পেলাম? that I shall get a prize. ওকে, তাহলে এই পুরো জিনিসটা আমার কি হয়ে গেল? নাউন ক্লজ। ওকে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই দ্যাটটা ইজ দি কনজাংশন। ওকে, এটা আমরা পরে আবার আলোচনা করব, কনজাংশন পার্টটা আমি এখন ধরছি না। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমি ভার্বকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট, উত্তরে আমি পুরো জিনিসটাই পেয়েছি।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমি নাউন ক্লজ বলতে পারি। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস হোয়াই আ নাউন ক্লজ অ্যান্ড হোয়াই নট আ নাউন ফ্রেজ। দেখা যাক এর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে কিনা। এবারে এই যেটা আছে দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, এর মধ্যে কিন্তু আমি যদি দেখি ভার্ব আছে কিনা, তাহলে দেখতে পাচ্ছি শ্যাল গেটটা আছে, এটা কিন্তু ভার্ব। এবার আমি যদি জিজ্ঞেস করি হু শ্যাল গেট, আই শ্যাল গেট, তাহলে এ পেয়ে গেলাম আমি এখানে সাবজেক্ট। তাহলে বোঝাই যাচ্ছে সাবজেক্ট আছে ভার্ব আছে, তাই এটা নাউন ফ্রেজ না, নাউন ক্লজ। ওকে, এভাবেই আপনারা প্রশ্ন করে করে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যদি কিছু মনে হচ্ছে ফ্রেজ হিসেবে আছে, আপনারা এরকম ভাবে প্রশ্ন করে যাচাই করে নেবেন। ঠিক আছে? এবং দেখুন আলাদা করে কেউ বলবে না ফ্রেজ বা ক্লজ আইডেন্টিফাই করতে। এই যে জিনিসটা আমরা আজকে করছি, ক্লজ সম্বন্ধে জানছি, ফ্রেজ সম্বন্ধে জানছি, কোথাও কিন্তু পরীক্ষাতে এটা বলবেন না আইডেন্টিফাই দ্য ক্লজ, আইডেন্টিফাই দ্য ফ্রেজ, এরকম কেউ বলবে না। আলাদা করে মার্ক করাও থাকবে না, যেমন আমি এখানে করে নিয়ে এসেছি, এরকম মার্ক করাও থাকবে না যে যাতে বোঝা যায় যে এটা একটা আলাদা জিনিস আর কি, হয় ফ্রেজ বা ক্লজ, সেরকমও থাকবে না। এই পুরো জিনিসটা হচ্ছে আপনাদের কনসেপ্ট বিল্ডিং করার জন্য, সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই দিস থিংস। কেননা যখন আমরা পড়ি আমাদের অনেক সময় মনে হয় আচ্ছা এই জিনিসটা এখানে কেন এলো, এই ব্যাপারটাকে এরকম ভাবে বলা হলো কেন। এই কেনগুলোর উত্তর অনেকটাই দিয়ে দেয় এই জিনিসগুলো। এখন প্রিপারেশনটা যদি আপনারা কনজাংশন অবধি ডিলিজেন্টলি করে থাকেন, আগের জিনিসগুলো যদি প্রপারলি আপনাদের প্রিপারেশন হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি অ্যাট দিস স্টেজ এই প্রশ্নগুলো আসা কিন্তু খুব ন্যাচারাল। সেই জিনিসগুলোকেই এনকাউন্টার করার জন্য বা কনসেপ্টটাকে আরো ভালো করার জন্য আমরা আজকে এইগুলো জানছি। ঠিক আছে? এরপরে কি বলছে, আই থিঙ্ক you have forgotten something. Okay, এবার think is what, our verb, main verb। কেননা কথাটা কাকে নিয়ে হচ্ছে, I কে নিয়ে হচ্ছে, তো বোঝাই যাচ্ছে এ হচ্ছে সাবজেক্ট, মেন সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, আর তার কমপ্লিমেন্টারি ভার্ব হচ্ছে think। এবার তারপরে অনেক কিছু বলা আছে। এবার আমি যদি জিজ্ঞেস করি I think what, কোনটা জিজ্ঞেস করলাম না, বোঝাই যাচ্ছে হুমের কোনো উত্তর আমি এখানে পাবো না। কিন্তু যদি বলি I think what, উত্তরে কি পেলাম, you have forgotten something। ঠিক আছে, you have forgotten something। এবার what এর উত্তরে যেই পাচ্ছি আমি, তাই আমি বুঝতে পারছি এখানে সে একটা নাউন অবজেক্টের মতন এসছে, তাই এটাকে আমি নাউন ক্লজ বলতে পারি। কিন্তু আগে ওয়েট, হোল্ড অন, দেখা যাক এর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে কিনা, তাহলেই কিন্তু নাউন ক্লজ বলবো, নয়তো বলবো না। তো কি আছে, you have forgotten something, isn't it? দেখি এখানে ভার্ব আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আছে। এই হ্যাভ ফরগটেনটা আমাদের ভার্ব না, তাই না? হ্যাভ ফরগটেন, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা টেন্সে দেখেছিলাম হ্যাভ থাকে, তারপরে V3 থাকে, ফরগেট, ফরগট, ফরগটেন, তাই না? সো আগেন আরেকটা জিনিসের রিভিশন হয়ে গেল, পারফেক্ট টেন্সের রিভিশন হয়ে গেল। হ্যাভ হ্যাজ হ্যাড এর এলিমেন্ট আছে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আছে। তো যাই হোক, ভার্ব আছে। ওকে, আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করি হু হ্যাভ ফরগটেন, কে ভুলে গেছে, উত্তরে পাচ্ছি ইউ। তাহলে এটা হচ্ছে আমার একটা আলাদা সাবজেক্ট, এই সাবজেক্টটা না, এরপরে এটা এসছে, এবং দিস ইজ আ পার্ট অফ দিস এন্টায়ার স্টেটমেন্ট, ইউ থেকে সামথিং পর্যন্ত। তাহলে এই পুরো জিনিসটার মধ্যে যেহেতু সাবজেক্ট এলো এবং ভার্ব এলো, তাই আমি একে বলতে পারি ইট ইজ আ নাউন ক্লজ, isn't it? ওকে, সো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এবং এটাতে কি হবে, আপনারা এবার একটু একটু করে ভাঙতে শিখুন সেন্টেন্সেস। সেন্টেন্স গুলোকে এরকম ভাবেই ভাঙতে হয়, আপনাদের যদি এরর কারেকশন করতে হয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হয়, আমি বারে বারে বলছি এরকম ভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভেঙে ভেঙে পড়তে হবে। ঠিক আছে, একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে একটা সাবজেক্টের উল্লেখ, একটা ভার্বের সাথে তার রিলেশন, এগিয়ে যাচ্ছি হঠাৎ একটা ব্রেক পেলাম, একটা কনজাংশন চলে এলো, এই যেই পেলাম কনজাংশন অমনি আমাকে বুঝতে হবে এর পরে কিন্তু নতুন একটা
সাবজেক্ট আসতে চলেছে, ঠিক আছে? থাকতেই পারে, নাও থাকতে পারে যদি ফ্রেজ হয়, কিন্তু যদি ক্লজ আসে তাহলে তো থাকবে। তাহলে আমাকে আবার অ্যাওয়্যার হয়ে যেতে হবে, যে দেখতে হবে নেক্সট যে সেট অফ সাবজেক্ট ভার্ব তাদের রিলেশন, সেই অ্যাসোসিয়েটেড কোনো প্রোনাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি সেগুলো সব ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা নেক্সট, ক্যান ইউ গেস আই ওয়ান্ট। আচ্ছা, এখানে আমার মেন সাবজেক্ট হচ্ছে এই ইউটা। ওকে, আমি জিজ্ঞেস করছি হু ক্যান গেস, আর এই ক্যানটা মডেল, এটা বেসিক্যালি এর সাথে বসা উচিত, এর এর এক্স্যাক্টলি এর সাথে বসা উচিত ক্যান গেস, তাই না? তো আমি যদি বলছি হু ক্যান গেস, উত্তরটা কি পাচ্ছি? ইউ। সো দিস ইজ আওয়ার সাবজেক্ট, এন্ড দিস থিং, এই ক্যান গেসটা হচ্ছে the verb. So this is the main sentence and main subject and verb. Fine. The next part. What I want. এবার guess কে যদি আমি জিজ্ঞেস করি guess what, উত্তরে পেয়ে যাচ্ছি। guess কে যখন can guess rather, এই can guess টা তো verb, ওকে? একে যখন জিজ্ঞেস করছি can guess what, আমি উত্তরে কি পাচ্ছি? what I want. অলরাইট, আবার এর মধ্যে এবার আমরা যাচাই করব যেটা ক্লজ কিনা, তাই দেখবো ভার্ব আর সাবজেক্ট আছে কিনা। ডেফিনেটলি আছে, বিকজ ওয়ান্টটা হচ্ছে ভার্ব এবং হু ওয়ান্ট, আই ওয়ান্ট, সো আই ইজ দ্য সাবজেক্ট, সো আই ক্যান কল দিস হোয়াট, দিস এন্টায়ার থিং আ নাউন ক্লজ। ওকে, নেক্সট, এটা আবার যেমন আমি আগের গুলো দেখালাম, এগুলো সবগুলোতেই আমরা কি পেয়েছিলাম? নাউন ক্লজকে অ্যাজ অ্যান অবজেক্ট পেয়েছিলাম। কিন্তু এই লাস্টের প্রশ্নটা, লাস্টের সেন্টেন্সে আমরা দেখব যে নাউন ক্লজ একটা সাবজেক্টের রোলও প্লে করতে পারে। সো broaden your perspective, broaden your imagination, broaden your thought process, try and include all of these things in your vocabulary. কেন একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করব? একটা ওয়ার্ডকে একটা ফ্রেজ রিপ্লেস করে দিতে পারে, একটা ওয়ার্ডকে একটা ক্লজ রিপ্লেস করে দিতে পারে। এরকম ভাবেই কিন্তু আমরা ইংলিশের আমাদের যে নলেজটা, সেটাকে একটু একটু করে কিন্তু আরো বাড়াবো, আরো ইনক্লুসিভ করব, রেস্ট্রিক্টেড হয়ে থাকবো না যে সাবজেক্ট মানে শুধু একটা ওয়ার্ড, একটা নাউন বা একটা প্রোনাউন। এরকম ভাবে যখন আপনারা ইন্ট্রোস্পেক্ট করবেন, তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে নিজের গ্রিপে নিয়ে চলে আসতে পারছে। ঠিক আছে, তাহলে দেখা যাক এটা কেন একটা সাবজেক্টের রোল প্লে করতে পারে। এইটা বলা আছে হার্টস মি। আমি যদি বলি হু হার্টস মি, উত্তর নেই। কিন্তু যদি বলি হোয়াট হার্টস মি, হোয়াট হার্টস মি, তাহলে দ্যাট ইউ শুড চিট মি, দ্যাট ইউ শুড চিট মি বাংলায় বোঝালে কি হবে? তুমি যে আমাকে ঠকাতে পারো, এটা আমাকে বেদনা দেয় বা বেদনা দিচ্ছে, তাই না? সেটা আমি ইংলিশে কি বলেছি? दैट यू शुड चीट मी हर्ट्स मी। तुम जो मुझे ठग सकते हो या चीट कर सकते हो, ये बात मुझे हर्ट करता है। ये मुझे, ये चीज, ये फीलिंग, व्हाटएवर ये है, ये चीज मुझे हर्ट करता है। तो अगर मैं घुमा के प्रश्न करूं कि क्या मुझे हर्ट करता है, तो ये पूरा चीज आ गया, है कि नहीं? तो मेरा वर्ब था ये, उससे मैंने पूछा क्या, और उत्तर आया ये पूरा चीज, এই পুরো জিনিসটা আমি পেলাম অ্যাজ আ সাবজেক্ট। কিন্তু again this is not just one word, this is a group of word, and now let us see whether it is a phrase or clause. How will we find it out? If there is a verb, and yes there is a verb, should cheat, should একটা modal, cheat is the main verb, মোদ্দা কথা should cheatটা হচ্ছে আমাদের পুরো ভার্বটা। और who should cheat, you should cheat, तो ये आ गया मेरा नेक्स्ट वाला subject. All right, so this entire thing can be called a noun clause. You might
বি ওয়ান্ডারিং কি এটা কখন কিভাবে আসবে কিভাবে বুঝবো, কিচ্ছু না। এই বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় না, যে একটা ওয়ার্ড না হয়ে একটা গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে সাবজেক্ট কিংবা অবজেক্ট, ব্যাস ওইটুকুই দরকার। সেন্টেন্স পড়েই আপনারা বুঝতে পারবেন। ওর জন্য আমি কি বলেছি, কার্ডিনাল রুল, প্রথমেই সেন্টেন্সটা একবার পড়তে হবে, শুধু জানার জন্য, বোঝার जन्य। सिर्फ समझने के लिए सेंटेंस को पहली बार पढ़ना पड़ेगा। जब हम लोग एरर करेक्शन कर रहे, जब हम लोग सेंटेंस इंप्रूवमेंट कर रहे, कुछ भी कर रहे, पहले एक बार पढ़ना पड़ेगा सेंटेंस का मतलब समझने के लिए। उसके बाद दोबारा से उसे पढ़ेंगे उसमें एरर ढूंढने के लिए, उसमें कोई इंप्रूवमेंट होना चाहिए कि नहीं उसमें, या तो फिर अगर उसमें ब्लैंक्स है तो ब्लैंक्स फिल करने के लिए। लेकिन फर्स्ट एंड फॉरमोस्ट ड्यूटी क्या है हमारा, सेंटेंस एक बार जैसा है, उसमें ब्लैंक हो चाहे उसमें एरर हो चाहे कुछ भी हो, उसको पहले एक बार पढ़ना पड़ेगा समझने के लिए। समझने के बाद ये चीज का इंटरप्रिटेशन फिर बहुत इजी हो जाता है। बगैर समझे कभी एरर ढूंढने मत निकालना, ঠিক আছে? আগে না পড়ে না বুঝে সেন্টেন্সে কখনো আপনারা কিন্তু এরর খুঁজতে বসবেন না, তাহলে কিন্তু ভুল হওয়ার সমূহ চান্সেস আছে, ঠিক আছে? সো নাউন ক্লজ সম্বন্ধে জানলাম, এবারে আমরা জানবো অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ? যেমন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখেছিলাম, সেটা একটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছিল, এই ক্ষেত্রেও অ্যাডজেক্টিভের রোলই প্লে করবে। অনলি ডিফারেন্স, যে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে তার মধ্যে একটা সাবজেক্ট ভার্বও থাকবে। ওকে, দেয়ার উড বি আ প্রেজেন্স অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অলরাইট, ফর এক্সাম্পল যখন আমি এটা পড়ছি, give me a pen with which I might sketch. Give me a pen with which I might sketch. Okay, আমি এই জিনিসটাকে মার্ক করেছি, it could possibly a noun phrase, sorry, an adjective phrase or an adjective clause, isn't it? But essentially it should play the role of an adjective. এখানে আমার নাউনটা কি আছে, এইটা পেন। এবার কি ধরনের পেন, যেই পেন দিয়ে আমি স্কেচ করতে পারি, with which I might sketch, এমন পেন যেটা দিয়ে আমি স্কেচ করতে পারি। তো আমি কি খুব সিম্পলি বলতে পারি না give me a sketch pen, isn't it? আমি তো বলতেই পারি give me a sketch pen, না বলে আমি খুব ইলাবোরেটলি কিভাবে বললাম, give me a pen with which I might sketch. ওকে, সাধারণভাবে বলতে পারতাম স্কেচ পেন, তার মানে স্কেচ কথাটা হতো আমার অ্যাডজেক্টিভ, সেটাকে রিপ্লেস করে এই পুরো এতগুলো ওয়ার্ড এখানে চলে এসছে। এবার দেখা যাক এটা ক্লজ কিনা। আচ্ছা, বলছে উইথ হুইচ আই মাইট স্কেচ। ওকে, আচ্ছা, এবারে ওইখানে আমি যদি বলতাম স্কেচ পেন, ঠিক আছে, তাহলে পেনটা হতো নাউন আর স্কেচটা হতো অ্যাডজেক্টিভ, কেননা পেনকে স্কেচ কথাটা ডেসক্রাইব করছে। কিন্তু স্কেচ কুড অলসো বি আ ভার্ব, একটা কাজ করা হচ্ছে স্কেচ, ড্র, স্কেচ, ইজন্ট ইট রাইট, তাই না? এগুলো তো ভার্বই, তাই না? তো স্কেচ অ্যাডজেক্টিভও হতে পারে, স্কেচ ভার্বও হতে পারে, ঠিক আছে? যদি স্কেচ পেন বলতাম তাহলে ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ হতো। কিন্তু যখন আমি এরকম ভাবে বলছি উইথ হুইচ আই মাইট স্কেচ, আর মাইটটা একটা মডেল, পড়েছি তো, একটা অক্সিলিয়ারি ভার্ব, তো মেইন ভার্ব কি, স্কেচ। তো এই ক্ষেত্রে স্কেচটা হচ্ছে ভার্ব। স্কেচ পেন বললে সেইখানে স্কেচটা হতো অ্যাডজেক্টিভ, আর এখানে আই মাইট স্কেচ, এখানে আই মাইট ডু হোয়াট, স্কেচ। যেমন আই মাইট রাইট, সেরকমই আই মাইট স্কেচ, ইজন্ট ইট? তো তাহলে এটা স্কেচটা হচ্ছে ভার্ব এখানে, তো ভার্ব পেয়ে গেলাম, আর তার সাথে একটা মডেলও আছে, তো এই পুরো জিনিসটাকে ভার্ব হিসেবে কনসিডার করতে হবে। তো আমি যদি জিজ্ঞেস করি হু মাইট স্কেচ, কে স্কেচ করতে পারে, উত্তর কি পাবো, এটা আই, তো আই হবে আমার সাবজেক্ট। তাহলে আমি এখানে পেয়ে এলাম সাবজেক্ট ভার্ব এই পুরো জিনিসটার মধ্যে থেকে, তাই না? তাই আমি এই পুরো জিনিসটাকে কি বলতে পারি,
অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো এরকম ভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পাই। ওকে, নেক্সট, হি ইজ আ ম্যান হুম উই অল রেসপেক্ট। ওকে, হি ইজ আ ম্যান হুম উই অল রেসপেক্ট। ওকে, আচ্ছা, তা আমরা এই হুম উই অল রেসপেক্ট কথাটা না বলে বলতেই পারি হি ইজ আ রেসপেক্টেড ম্যান অর রেসপেক্টেবল ম্যান, isn't it? He is a respected man or he is well respected, এরকমও তো বলি। তো ম্যান কথাটা আছে, তো ওরকম ভাবে বলা যাক হি ইজ আ রেসপেক্টেড ম্যান, রেসপেক্টেড পারসন, isn't it? তো আমি ম্যানকে বেসিক্যালি ডেসক্রাইব করছি রেসপেক্টেড না বলে হুম উই অল রেসপেক্ট এই পুরো জিনিসটা দিয়ে। তাহলে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস চলে এলো যেটা ম্যানকে ডেসক্রাইব করছে, বাট ডেফিনেটলি describing the noun, isn't it? So this could be an adjective clause. Now let's see যে noun আর subject আর verb আছে কিনা এর মধ্যে। তো কি আছে, whom we all respect। ওখানে আবার ঠিক যেরকম আমি এর আগের ক্ষেত্রে বলেছিলাম, যদি রেসপেক্টেড বলতাম তাহলে ওটা হতো অ্যাডজেক্টিভ, আর রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, isn't it? শ্রদ্ধা করা, তাহলে এটা একটা ভার্ব। ওকে, সো এটা তাহলে কি হয়ে যাচ্ছে, আমার ভার্বটা পেয়ে যাচ্ছি। আর রেসপেক্ট হুম অল, হু রেসপেক্ট অল রেসপেক্ট, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট আর এটা হলো ভার্ব। তাহলে এই পুরো জিনিসটাকে আমি বলতে পারবো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? হু রেসপেক্ট অল রেসপেক্ট, দিস ইজ দ্য ভার্ব, দিস ইজ দ্য সাবজেক্ট বা উই অল, এইটা পুরোটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, the 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 house where where the incident occurred is nearby। তো এখানে হাউস কথাটাকে এই পুরো জিনিসটা ডেসক্রাইব করছে, বোঝাই যাচ্ছে যে সেই হাউস যেখানে ওই ঘটনাটা ঘটেছিল, वो हाउस जिसमें वो घटना घटी थी। तो in any case this entire thing is describing a noun, so it is playing the role of an adjective. Now let us see whether it is a clause or not. Where the incident occurred verb, what occurred, incident occurred, so what occurred, incident, and incident is what, a noun, so that is a subject also. What occurred, incident occurred, so incident subject, this is the verb, and this entire thing is what, again an adjective clause, isn't it? Okay, next, the doctor gave me a medicine which I must take। ওকে, তো এখানে মেডিসিনটা একটা নাউন, তাকে এই পুরো কথাটা ডেসক্রাইব করছে, which I must take। এই which I must take টা is describing what, medicine, isn't it? So এটা একটা ক্লজ হলেও হতে পারে। এটা সি, which I must take, মাস্টটা হচ্ছে একটা মডাল আর টেক হচ্ছে দ্য ভার্ব, এই পুরোটাই ভার্ব ধরে নেওয়া যাচ্ছে। এবং who might take, I, so this is the সাবজেক্ট, তো সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, তাই এই পুরো জিনিসটাকে কি বলবো, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? সো দিস ইজ হাউ উই গেট অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, অ্যাডভার্ব ক্লজ। ওকে, সো অ্যাডভার্ব ক্লজ মানে কি, এমন একটা ক্লজ যেটা প্লেইং দ্য রোল অফ অ্যান অ্যাডভার্ব, তার মানে একটা ভার্বকে ডেসক্রাইব করবে অথবা একটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করবে। মূলত ক্লজ যেগুলো হয় সেগুলো ন্যাচারালি আমরা ওই ইয়েটাকেই বেশিরভাগ ডেসক্রাইব করতে দেখি, ভার্বটাকে, ঠিক আছে? আচ্ছা, তো কি বলছে প্রথম সেন্টেন্সটা, ইউ ক্যান টেক ইট whenever you like। ওকে, ইউ ক্যান টেক ইট whenever you like। আচ্ছা,
এখানে আমার এখানের ভার্বটা হচ্ছে এইটা, ক্যান টেক ইট, এই পুরো জিনিসটা। তো আমি ক্যান টেক ইট বলছি, এটাকে আমার সরি নট ইট, এই ক্যান টেক, দিস ইজ আওয়ার ভার্ব, মোডাল ক্যান আর মেন ভার্ব হচ্ছে টেক, ইজন্ট ইট? আচ্ছা, অথবা ক্যান টেক ইটও বলা যেতে পারে যদি পুরো জিনিসটা বলছি। তো আমি যদি বলি कैन टेक इट কখন, कब, उत्तर में क्या आया, whenever you like, ওকে। আমি বলতেই পারতাম you can take it tomorrow, বলতে পারতাম না? যদি বলতাম you can take it tomorrow, ओके, তাহলে कब ले सकते हो, tomorrow ले सकते हो, কবে জিনিসটা নিতে পারি বা নিতে পারো। সাপোজ আমার কাছে একটা জিনিস আছে, কেউ আমার থেকে কোনো একটা জিনিস জিনিস নিতে চাইছে, যে কোনো কিছু, আমি বললাম কালকেই নিতে পারো জিনিসটা এসে, তো কি বলবো, ক্যান টেক ইট টুমরো। তো টুমরোটা কি একটা অ্যাডভার্ব অফ টাইম, তাই না? না বলে আমি টুমরো না বলে কি বললাম, যখন ইচ্ছা নিতে পারো, जब जिस दिन चाहे ले सकते हो, যেদিন ইচ্ছা নিতে পারো, তাহলে whenever you like, ওকে। তো এই একটা ওয়ার্ডকে রিপ্লেস করে এই পুরো জিনিসটা চলে এলো, isn't it? ये पूरा चीज आ गया। तो इज इट नॉट बिहेविंग लाइक एन एडवर्ब ऑफ टाइम, क्योंकि ये क्या बोल रहा है, कब ले सकते हो, जब मन चाहे ले सकते हो, যেদিন ইচ্ছা নিতে পারো, সেটাই তো বলছে whenever you like, অলরাইট। তাহলে we can call this an adverb clause and why clause, এবার দেখতে হবে এর মধ্যে একটা সেপারেট সেট অফ সাবজেক্ট এন্ড ভার্ব আছে নাকি। তো সেটা কিরকম ভাবে বুঝবো, whenever you like, লাইকটা হচ্ছে আমার ভার্ব, who like, you like, the subject, isn't it? So this can be said that this is a adverb clause because it is replacing an adverb and that entire group also has a subject and verb, okay? Acha. Next, we eat so that we may live, we eat so that we may live, এখানে আমার ভার্বটা হচ্ছে eat। তো আমি যদি বলি we eat why বা why do we eat, উত্তরে কি পাচ্ছি, এই পুরো জিনিসটা। এবং আমরা কখন জিজ্ঞেস করি eat why, কখন আমরা জিজ্ঞেস করি, আমরা যখন অ্যাডভার্ব অফ পারপাস জিজ্ঞেস করি, যে কেন, isn't it? adverb of purpose हमने पढ़ा था, so this is again an adverb of purpose, only difference is that whichever adverb of purpose हम लोग ने जाना वो सब एक वर्ड के थे, সব একটা একটা ওয়ার্ডের ছিল, এখানে ইট ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অলরাইট। তাহলে কি হলো, সো দ্যাট উই মে লিভ, এই পুরো কথাটা অ্যাডভার্ব ক্লজ বলতে পারি। কেন বলবো এবার দেখতে হবে ভার্ব সাবজেক্ট আছে কিনা, হ্যাঁ ডেফিনেটলি আছে, মে লিভটা বোঝাই যাচ্ছে আমাদের ভার্ব, আর হু মে লিভ, উই সাবজেক্ট, তাহলে এই পুরো জিনিসটা अगेन becomes an adverb clause, okay, basically performing the role of an adverb of purpose, okay। আচ্ছা, তারপর এটা কি আছে, because I like you I shall help you, এবার আমি প্রশ্ন করতেই পারি why shall I help you, ঠিক আছে, আর এই shall I helpটা কি, আর shall helpটা কি, the verb, so why shall help, because I like you, এটা কি, এটা তাহলে কি হয়ে যাচ্ছে, একটা অ্যাডভার্ব অফ রিজন হয়ে যাচ্ছে, और একটা और বলতে পারি অ্যাডভার্ব অফ কজও বলতে পারি, রিজন আর কজ যেই ক্যাটাগরি আমরা পড়েছিলাম অ্যাডভার্বের চ্যাপ্টারটা আপনারা আরেকবার রিক্যাপিচুলেট করে নেবেন, তাহলেই বোঝা যাবে কত রকমের অ্যাডভার্বস আছে,
isn't it? So basically adverb of reason এটা আসছে, but of course this is not one word, group of words. তাহলে এটা হতেই পারে আমার adverb clause একটা। তাহলে দেখা যাক সাবজেক্ট ভার্ব আছে কিনা। লাইক আছে ভার্ব, আর হু লাইক, আই লাইক, তাই না? তাহলে এখানে একটা ভার্ব পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, তো এই পুরো জিনিসটাকে আমি কি বলবো? একটা অ্যাডভার্ব ক্লজ বলতে পারবো। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে আমরা একটা অ্যাডভার্ব ক্লজ বলতেই পারবো। ঠিক আছে, ওকে। নেক্সট, আনলেস ইউ ওয়ার্ক হার্ডার ইউ উইল ফেল। তার মানে বলতে চাইছে যদি না আরো বেশি পরিশ্রম করো তাহলে ফেল করবে। এবার আমি যদি এরকম ভাবে বলি যে এটা একটা অ্যাডভার্ব অফ কন্ডিশনের রোল প্লে করছে এই পুরো জিনিসটা, বিকজ যদি বলি why will you fail, আমার সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্টের প্রশ্নর মতন তো এই প্রশ্নটা হলো না। সাবজেক্টের জন্য জিজ্ঞেস করেছিলাম হু হোয়াট, আর অবজেক্টের জন্য জিজ্ঞেস করেছিলাম হুম হোয়াট, তাই না? কিন্তু এইখানে প্রশ্নটা অন্য। কি প্রশ্ন হচ্ছে? ওয়াই। এবং সেটা অ্যাডভার্ব অফ কন্ডিশনের জন্য সেই ধরনের প্রশ্ন আমরা জিজ্ঞেস করি, অ্যাডভার্ব অফ রিজনের জন্য সেই প্রশ্নটা জিজ্ঞেস করি ওয়াই, তাই না? তো দিস ক্যান বি অ্যান অ্যাডভার্ব অফ কন্ডিশন, বিকজ এটা একটা কন্ডিশন পুট করছে, রিজন বলবো না। I would rather call this an adverb of condition because it is putting a condition. যদি না পরিশ্রম করো আরো বেশি তাহলে ফেল করবে, তাই না? কেন ফেল করবে সেটা ছিল প্রশ্ন। তাহলে উইল ফেল, ওয়াই। তো ফেল, উইল ফেল যাই বলি না কেন এটা তো ভার্ব, এবং একে প্রশ্ন করা হচ্ছে ওয়াই। উত্তর কে দেবে? ডেফিনেটলি একটা অ্যাডভার্ব দেবে, অ্যাডভার্ব অফ কন্ডিশন দেবে। সেটাই এটা কাজটা করেছে। তাহলে এটা একটা অ্যাডভার্বের রোল প্লে করছে। এবার দেখা যাক কি কি চাই আমাদের, ভার্ব সাবজেক্ট আছে কিনা। ওয়ার্ক, ওয়ার্ক ইজ হোয়াট? ভার্ব। আর হু ওয়ার্ক? ইউ। সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। তাহলে this entire thing becomes what? An adverb clause. ঠিক আছে? So we found out that these could be the possible ways also. How can we get replace a word with a group of words, and that group of words could either be a phrase or a clause. Okay, okay. So we have discussed, so we have completed our chapter on phrase and clause, and now we are going to learn about conjunctions. All right. Thank you.